ইন এ কনফ্লিক্ট বিটুইন দ্য হার্ট অ্যান্ড দ্য ব্রেইন, ফলো ইউর হার্ট। স্বামীজির এই অমোঘ বাণী বারবার আমার জীবনের গতিপথ ঠিক করেছে। কখনো মাথার যুক্তি শুনিনি, শুনেছি হৃদয়ের ডাক সব সময়, তাই আমি যাযাবর। আজ আমাদের ভ্রমণ ডায়েরির পাতায় যখন কন্যাকুমারীর গল্প লিখতে শুরু করেছি, তখন মনের মধ্যে বারবার ভেসে উঠছে বীর সন্ন্যাসীর মুখ। পরিব্রাজক হয়ে ভারতবর্ষকে চিনতে বুঝতে বেরিয়েছিলেন স্বামীজি সেই 1888 সালে। সে যাত্রা শেষ হয়েছিল 5 বছর পর ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম প্রান্ত এই কন্যাকুমারীতে। আজ আমরা সেই কন্যাকুমারী থেকেই শুরু করছি আমাদের দক্ষিণ ভারত ভ্রমণের গল্প। দুই সাগর আর এক মহাসাগরের সঙ্গমে কন্যাকুমারী স্বামীজির জন্যই আজ আপামর ভারতবাসীর কাছে এক তীর্থভূমি। আজ আমাদের ভ্রমণ আলেখ্য এই কন্যাকুমারীকে ঘিরেই। ব্রিটিশ আমলে নাম ছিল কেপ কমোরিন। কালের নিয়মে কন্যাকুমারী আজ বেশ আধুনিক। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আসা ট্যুরিস্টদের জন্যই ভাষার সমস্যা এখানে তেমন নেই। তামিল প্রধান ভাষা হলেও হিন্দি এবং ইংরেজি দুই চলে সমানে। খাবার দাবারের ব্যাপারেও বেশ লিবারেল দক্ষিণ ভারতের এই ছোট্ট জনপদ। দক্ষিণী খাবারের সাথে সাথে কন্টিনেন্টাল বা চাইনিজ খাবারও পাওয়া যায়। বাঙালি খাবারের রেস্তোরাঁও চোখে পড়ল বেশ কয়েকটি। বিবেক এক্সপ্রেসের দীর্ঘ যাত্রার পর একটা দিন বিশ্রাম নিয়ে আমরা দুই বন্ধু বেরিয়ে পড়েছিলাম কন্যাকুমারী দর্শনে। চলুন এবার মোবাইল ফোন সাইলেন্স করে নিন, চিন্তাভাবনাগুলোকে ক্ষণিকের জন্য বাক্সবন্দি করে ফেলুন আর বেরিয়ে পড়ুন আমাদের সঙ্গে কন্যাকুমারীর মানস ভ্রমণে। দিনটা ছিল 15ই ফেব্রুয়ারি, শনিবার। সুপ্রভাত, আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। আমরা রয়েছি ভারতীয় মূল ভূখণ্ডের দক্ষিণতম প্রান্ত কন্যাকুমারীতে। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কন্যাকুমারী। আমাদের ডান দিকে বিবেকানন্দ রক, কিন্তু বিবেকানন্দ রকে এই মুহূর্তে আমরা যাচ্ছি না। এখন বাজে সকাল 10:30। তার কারণ হলো বিরাট লম্বা লাইন, অন্ততপক্ষে 1000-1200 লোকের লাইন। সকাল 8টা থেকে খুলে যায় বিবেকানন্দ রকের ফেরি, চলে বিকেল 4টে অবধি। আমরা আফটারনুনে যাব, তখন ভিড়টা একটু কম থাকবে, গতকাল খেয়াল করেছি। আর দুটো টিকিট রয়েছে, একটা 75 টাকা আর একটা 300 টাকা, দুটোতেই লম্বা লম্বা লাইন। যাই হোক, ভোরবেলা আমরা সানরাইজ দেখতে গিয়েছিলাম। সাধারণ সানরাইজ ছিল, একটু দেখুন সকালে সানরাইজটা কীরকম দেখা যায় কন্যাকুমারী থেকে। কোন সময় সকাল 6:10। আমরা কন্যাকুমারীতে সানরাইজ দেখার জন্য চলে এসেছি এই সানরাইজ পয়েন্টে। প্রচুর মানুষ অপেক্ষা করছেন সূর্যোদয়ের জন্য। আবহাওয়া খুব মনোরম, হালকা ঠান্ডা লাগছে।
ভারতবর্ষের মূল ভূখণ্ডের দক্ষিণতম প্রান্ত থেকে আজ যে সূর্যোদয়ের সাক্ষী রইলাম তা মনে থাকবে আজীবন। যদি কন্যাকুমারীতে আসেন তাহলে সূর্যোদয় আর সূর্যাস্ত মিস করবেন না, একেবারেই মিস করবেন না। কন্যাকুমারীতে সূর্যোদয় দেখার পর দেখে নিন পাশেই লেডি অফ র্যানসম চার্চটিও। এই কন্যাকুমারী ভারতবর্ষের মূল ভূখণ্ডের দক্ষিণতম প্রান্ত হলেও পুরো ভারতবর্ষের কিন্তু দক্ষিণতম প্রান্ত নয়। ভারতবর্ষের দক্ষিণতম প্রান্ত হচ্ছে নিকোবর আইল্যান্ডের দক্ষিণে ইন্দিরা পয়েন্ট, যার ল্যাটিচিউড হচ্ছে 6.5 ডিগ্রি নর্থ, আর কন্যাকুমারীর ল্যাটিচিউড 8 ডিগ্রি 8 মিনিট নর্থ। আমরা আজকে প্রথমে যাব ভাট্টাকোটাই ফোর্ট, এখান থেকে 6.5 কিলোমিটার অটো নিয়ে নেব। চলো, দাদা আমাদের নিয়ে যাচ্ছে ভাট্টাকোটায়। যাতায়াত আর 1 ঘন্টা ওয়েটিং মিলিয়ে 400 টাকায় রফা হয়েছে। আমি 250 টাকা বলছিলাম, বলছে হবে না ভাই, ওয়েট করতে হবে। খুব যে একটা গরম আছে তা কিন্তু নয়, আবহাওয়া কমফোর্টেবল। সকালে তো দারুণ কমফোর্টেবল ছিল, আর একটু হালকা রোদের তেজ আছে, টুপি টুপি পরে থাকলে বেটার। আমাদের অটো দাদার নাম হচ্ছে অ্যান্থনি। অ্যান্থনি বলছে এখানে একটা ভালো মাছের বাজার আছে, তুমি ওটা দেখে নাও, তোমার 400 টাকার বেশি লাগবে না। আমি বললাম ফেরার সময় দেখবো। বলছে না না, এখন দেখো, ফেরার সময় বন্ধ হয়ে যাবে। আর বাজার দেখে, বাজারের কথা শুনে মানে আমার তো মনে জানেনি, পুলক জেগে ওঠে। বাজার আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয়। যাচ্ছি মাছ বাজার দেখতে, তারপর ভাট্টাকোটায় যাবো। থ্যাংক ইউ অ্যান্টনি, থ্যাংক ইউ। এই হচ্ছে লোকাল বাজার কন্যাকুমারীর। ওয়াও ওয়াও, আফ্রিকার বাজারের কথা মনে পড়ে যাচ্ছে। ওয়াও, বেশিরভাগই সামুদ্রিক মাছ, শাটিন, চিংড়ি। আমাদের থেকে উৎসাহ বেশি অ্যান্টনি। থ্যাংক ইউ। আমি আফ্রিকার বাজার বললাম বটে, তবে মিল কিন্তু আছে পুরীর বাজারের সঙ্গে। হ্যাঁ, সেরকমই সামুদ্রিক জায়গা, সামুদ্রিক মাছের। হ্যাঁ, পুরী বা আমরা আন্দামানে যে বাজারটা গেছিলাম মাছের, তার সঙ্গেও বেশি মিল আছে। তবে বাতাসে গন্ধটা আছে, এটা পুরো সামুদ্রিক মাছের গন্ধ, যেটা আপনারা পাচ্ছেন না। বেশ বেশ জমজমাট একটা বাজার, বাজার যেরকম হয় সেরকমই। বাজারের বাইরেই ডাবের দোকান, ডাব খাওয়া যাক। অ্যান্থনি বাজার দেখালো, ওখানে ডাব খাওয়াই। এখানে এই ডাব নিচ্ছে 50 টাকা পিস। আহা, সাংঘাতিক মিষ্টি জল তো। হ্যাঁ, ফাটাফাটি জল। পিথি না, এমনি দে, স্ট্র দে। এই শ্রীলঙ্কার ডাবও খেয়েছিলাম আমরা, অসাধারণ ডাব। সেই ডাবের টেস্ট ভুলতে পারিনি। আর এখানেও তাই, এখানে এলে, দক্ষিণ ভারতে এলে ডাব মাস্ট। রোজ পারলে 2-3টে করে খাবেন। আপ খাইও? আচ্ছা, থ্যাংক ইউ। ভাট্টাকোটাই ফোর্টে টিকিট লাগবে। আমাদের ইন্ডিয়ান সিটিজেন যারা, তাদের জন্য হচ্ছে 25 টাকা। হ্যাঁ। সার্ক কান্ট্রির যারা, তাদের জন্য হচ্ছে 300 টাকা। আর সার্ক কান্ট্রির বাইরে যারা আছে ফরেনার, তাদের জন্য 500 টাকা। আচ্ছা, এই হচ্ছে টিকিট ভাট্টাকোটাই ফোর্টের। আর সকাল 8টা থেকে খোলা থাকবে সন্ধে 6টা অবধি। এই যে ভাট্টাকোটাই, এটা তৈরি করেছিলেন ত্রিভাঙ্কুরের ভেনাদ রাজারা 18 শতকে। প্রথমে এটা চারিদিকে ইটের দেওয়াল ছিল। মূলত তৈরি করা হয়েছিল কুমারী পোর্টকে রক্ষা করার জন্য। কুমারী পোর্ট, পার্ল হারবার
খুব ইম্পর্ট্যান্ট পোর্ট ছিল, অবশ্যই আপনারা জানেন। তাকে রক্ষা করার জন্যই এটা তৈরি করেছিলেন তেভাঙ্কুরের রাজারা। তারপরে ডাচরা এখানে দখল নেয় এবং ডাচরা ইটের বদলে গ্রানাইটের স্টোন দিয়ে চারদিকের ওয়ালটা কনস্ট্রাক্ট করায়। ওয়ালের হাইট 7.62 মিটার। মাঝে একটা পুকুর মতো রয়েছে, জলাশয়। এখান থেকেই যারা আর্মি অফিসিয়ালস এখানে থাকতেন তাদের পানীয় জল সাপ্লাই হতো। ডাচেদের পরে ব্রিটিশরা দখল নেয় এই ফোর্ট। ব্রিটিশরা কিন্তু অনেকটাই ডিস্ট্রয় করেছিল ফোর্টের অনেক কিছুই। তারপর ব্রিটিশ আর্মি এখানে পজিশন নিয়েছিল। দীর্ঘদিন ব্রিটিশ শাসনকালেও এটা ব্রিটিশদের দখলেই ছিল। কন্যাকুমারীর ছেলেমেয়েদের ভালো প্রেম করার জায়গা, হ্যাঁ তাই না? সেটা তো দেখতেই পাচ্ছি, ভালো ভালো, হ্যাঁ, অসুবিধা কিছু নেই। এরকম, হ্যাঁ, এরকম একটা জায়গা থাকলে প্রেম তো করবেই। স্বাভাবিক স্বাভাবিক, এটাই স্বাভাবিক। চালিয়ে যাক আর কি, আমরা তো সবসময় উৎসাহ দিই, আমি আর তুই তো সবসময় ভালোবাসার পক্ষে। হ্যাঁ অবশ্যই, এ নিয়ে কোনো দ্বিমত নেই। আমরা যুদ্ধের বিপক্ষে, ঘৃণার বিপক্ষে, কিন্তু ভালোবাসার পক্ষে সব সময়, যে কোনো রকম যে ভালোবাসা। কোনো রকম ভালোবাসা। ভাট্টাকোটাই, এই কথাটা এসেছে ভাট্টাম থেকে, যার মানে হচ্ছে সার্কেল। চল, এদিক দিয়ে ভাট্টাকোটাই বিচ দেখা যাবে। এই হচ্ছে ভাট্টাকোটাই বিচ। কন্যাকুমারী এলে ভাট্টাকোটাই মিস করবেন না, দারুণ লাগবে। তবে গরমকালে যদি আসেন ছাতা নিয়ে আসবেন। যারা ইনস্টাগ্রাম রিল করতে ভালোবাসেন তাদের জন্য তো এই জায়গাটা স্বর্গ। অপূর্ব ভিউ পাবেন এখান থেকে সমুদ্রের। কি যে লাগছে, অসাধারণ, এত সুন্দর রং সমুদ্রের, দেখুন। আমরা এখন একটু বাস স্ট্যান্ডে এলাম। কালকে যে রামেশ্বরম যাব, রামেশ্বরমের বাসের খোঁজ করতে কটার সময় বাস রয়েছে। কন্যাকুমারীর বাস স্ট্যান্ড জাস্ট ওই গান্ধী মেমোরিয়াল, ওখান থেকে 500 মিটার। এই যে বাসের টাইম টেবিল বিভিন্ন জায়গার এখান থেকে। আপনারা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন যদি প্রয়োজন হয়। আমাদের রামেশ্বরমের বাস রুট নাম্বার হচ্ছে 579। সকাল 4টের সময় ফার্স্ট বাস, তারপর 7টা, তারপর 3:30। নাগেরকয়েলের টাইমও দেওয়া আছে এখানে। এখান থেকে ছেড়ে নাগেরকয়েল যাবে 4:45। সকাল 7টার বাসটা ধরাটা একটু চাপ হয়ে যাবে। তারপরে রয়েছে 3টে। দেখছি কি করা যায়। সকালবেলা আবার সানরাইজটা একটু দেখব। ওই 6:30 আজকে সানরাইজ ছিল, কালকে ওই রকম সময়ই হবে। 6:38 সানরাইজ দেখে 7টার বাস ধরা যাবে না, তাহলে 3টেরটা ধরতে হবে, আবার অনেক দেরি হয়ে যাবে। দেখা যাক কী করি, দেখছি। অসংখ্য হোটেল রয়েছে এখানে। আপনি যদি গুগল ম্যাপে কন্যাকুমারী সার্চ দিয়ে কন্যাকুমারীতে যান, তারপর সেখানে যদি হোটেল দেন গুগল ম্যাপেই, তাহলে সমস্ত হোটেল একদম লোকেশান সহ আপনি পেয়ে যাবেন। আমরা যেমনি আছি এই হোটেল ওশান হেরিটেজে, মোটামুটি ভালো, 2,500 টাকা নিচ্ছে ব্রেকফাস্ট সহ। আর এর উল্টো দিকেই আছে হোটেল মাধিনী, সেটা একদম সমুদ্রের পাড়েই, সি ফেসিং রুম রয়েছে। ওটায় ঘর ভাড়া এই অ্যারাউন্ড 3000। তবে এখানে ভাড়া সিজন অফ সিজনে কিন্তু ভ্যারি করে। আপনি 1,500 টাকা থেকে শুরু করে 3,000 টাকা অবধি এরকম ভ্যারিয়েশনে রুম পেয়ে যাবেন। প্রচুর হোটেল, গুগল ম্যাপ একটু দেখে নিন, booking.com দেখতে পারেন। আর আমাদের এই যে ওশান হেরিটেজ, এটাও ভালো, ব্রেকফাস্ট সহ 2,520 টাকা নিচ্ছে। আমাদের এই যে হোটেলটা, হোটেল ওশান হেরিটেজ, এটা কিন্তু সি ফেসিং রুম নেই, এটা রাস্তার এপাশে। আরও একটা কথা, স্টেশন থেকে আপনি যে কোনো হোটেলেই আসুন না কেন, ভাড়া নেবে, অটো ভাড়া নেবে 100 টাকা। এখানে প্রায় সব হোটেলেই লিফট রয়েছে, এটা একটা সুবিধা। আচ্ছা, আমরা একটু রুমে ফিরে এলাম, একটু বিশ্রাম নেব, তারপর লাঞ্চ করব, তারপর যাব বিবেকানন্দ রক দেখতে। এই হচ্ছে
আমাদের ঘর একটু অগোছালো রয়েছে, তাও আমি দেখিয়ে দিচ্ছি। পৃথিবীর আলোটা যান। ডাবল বেডরুম, এদিকে সোফা রয়েছে, একটা আলমারি রয়েছে কাঠের, এদিকে একটা ডেস্ক রয়েছে, যার উপর দেখুন কত ফল রাখা আছে, আমরা ফল খাচ্ছি কালকের থেকে। আর এই হচ্ছে ওয়াশরুম, রানিং হট ওয়াটার, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো ব্যবস্থা। 2520 টাকায় বেশ ভালো। আর একটা কথা, ব্রেকফাস্ট যেটা দিয়েছে সাউথ ইন্ডিয়ান ভেজ ব্রেকফাস্ট, এবং খুব খুব ভালো ব্রেকফাস্ট। ইডলি ছিল, বড়া ছিল, ধোসা ছিল, পুরি ছিল, আলুর তরকারি ছিল, আর কফিটা অসাধারণ ছিল। দক্ষিণ ভারত, বিশেষ করে তামিলনাড়ুতে 3টি সিজন, হট, হটার আর হটেস্ট। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়টা হট। এই সময়টাই কন্যাকুমারী ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময়। আমরা যখন ফেব্রুয়ারির মাঝামাঝি গিয়েছিলাম তখন দুপুরের ঘণ্টা 5 ছাড়া বাকি সময় বেশ মনোরম। এখন সময় 1:20, আমরা লাঞ্চ করতে এসেছি। আরেকটা কথা বলে দিই হোটেল সম্পর্কে, এখানে কন্যাকুমারীতে প্রচুর পরিমাণে কারেন্ট যায়, লোডশেডিং হয়, তাই সেই হোটেলই নেবেন যেখানে জেনারেটর ব্যাকআপ আছে, নাহলে কিন্তু মুশকিলে পড়বেন। এই হোটেলটা, রেস্তোরাঁটা কাল থেকে দেখছি দ্য কারি, প্রচুর লোকজন খাচ্ছেন, দেখা যাক খেয়ে। হায়দ্রাবাদি চিকেন মশলা আর রুটি, সঙ্গে টক দই। প্রীতি, চলো। হ্যাঁ, রুটিটা আসুন, মাখন লাগাতে গেছে। গতকাল রাতে আমরা একটা লোকাল দোকান থেকে ধোসা খেয়েছিলাম, অসাধারণ ধোসা ছিল। আমি রাভা ধোসা খেয়েছিলাম, পৃথিবীত মশলা ধোসা খেয়েছিল, বাটার লাগানো রুটি। চিকেনটা ছোট বটি চিকেন, কারি পাতা দিয়ে করা, রুটি দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট, অসাধারণ। এখন বাজে 2টো, ভিড় একটু কমেছে, তখন যা ভিড় ছিল তার অর্ধেক ভিড়, লাইন এই অবধি আছে। খারাপ নেই, অনেকক্ষণ দাঁড়াতে হবে লাইনে। এটা 75 টাকার লাইন। আজকে শনিবার বলে আরও বেশি ভিড়, দেখুন কত লম্বা লাইন। আমি যাচ্ছি 300 টাকার লাইনটা দেখতে, ওটা যদি ছোট হয় তাহলে ওখানেই দাঁড়িয়ে পড়বো। যা ভিড় আছে, যদি 4টে বেজে যায় তাহলে আর যাওয়াই হবে না। ये 300 रुपया का है? ওকে, 300 টাকার লাইনে ভিড় একটু কম, 75 টাকার লাইনে সাংঘাতিক ভিড়। আমি মনে হয় একটু আগে 70 টাকা বললাম, 75 টাকা হবে। এই হলো গেট, পম্পুহার শিপিং কর্পোরেশন লিমিটেডের। লাইনে চরম বিশৃঙ্খলা রয়েছে, লাইন কেউ মেনটেন করছে না, ডাবল লাইন তো হয়েই আছে এদিকে, 300 টাকারটা তো তাই, আর 75 টাকাটা তো স্ট্যাগনেন্ট হয়ে আছে। আচ্ছা, একটা তথ্য দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি অনলাইনে টিকিট করতে পারেন, একদিন আগে টিকিট পাবেন, tamilshiponline.com, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অনলাইনে টিকিট করে নিন, তাহলে সরাসরি একদম ভেতরে চলে যেতে পারবেন। এই তথ্যটা আমার কাছে ছিল না, এখানে এসে জানতে পারলাম যে অনলাইনে টিকিট হয়। চরম বিশৃঙ্খলা, মানে লোকজন একটু আগে এই দড়ি দিয়ে বেরিয়ে ওইদিকে চলে গেছে। এই মুহূর্তে 3:15 বাজে, সোয়া 1 ঘন্টা দাঁড়িয়ে আছি আমরা, চরম বিশৃঙ্খলা। সামনে এই দেখুন অনেকগুলো লাইন হয়ে গেছে, ওখানে হচ্ছে কাউন্টার। এই শেষ জায়গায় এসে প্রায় 30 মিনিট দাঁড়িয়ে আছি, নড়নচরণ একদম, জানি না আর কতক্ষণ লাগবে। গেটটা ক্লোজ করে দিয়েছে পিছন দিকে। হ্যাঁ, পেছন দিকে, হ্যাঁ, গেটটা ক্লোজ। যাক, তাও ভালো। যদি 75 টাকার লাইনে দাঁড়াতাম তাহলে আজকে দেখাই হতো না। অবশ্যই আপনারা অনলাইনে টিকিট করে আসুন, যেটা একটু আগে বললাম, একদম মিস করবেন না, অনলাইনে টিকিট করে আসুন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি চলে যেতে পারবেন। সামনে বয়স্ক মহিলাগুলো না থাকলে এককালে যখন সিনেমা হলে টিকিট কাটতাম, আমাদের সময় মার্কেট করে কাটতে হতো, সেটা দেখাতে পারতাম শিবাজি তোকে আমি টেকনিকটা, কিন্তু পারছি না এই বয়স্ক মহিলাগুলোর জন্য, নাহলে দেখাতাম ব্যাপারটা। সে আমাদের ছোটবেলার রথীন্দ্র হলে ব্ল্যাকে টিকিট কাটা, কি করে ব্ল্যাকে না, ব্যাকারদের পেঁদিয়ে টিকিট কাটা। এই 300 টাকার স্পেশাল টিকিটে কিন্তু যাওয়ার সময় ডিরেক্ট এন্ট্রি হবে বোটে, আসার সময় কোনো ফেসিলিটি নেই, আসার সময় জেনারেল কিউ দিয়ে আসতে হবে, জেনারেল লাইন করিয়ে আসতে হবে। বাপ রে বাপ, দেখুন এখানে কি অবস্থা, লাভের লাভ তেমন কিছু একটা হয়নি, না হয়েছে
সেটা হচ্ছে যে আজকে দেখতে পাচ্ছি 300 টাকার টিকিট বলে 75 টাকার টিকিটে যদি দাঁড়িয়ে থাকতাম আজকে দেখাই হতো না। বাপরে বাপ, অবস্থা করে রেখেছে। 2টোর সময় লাইনে দাঁড়িয়ে এখন বাজে 3:46, এখন আমরা যাচ্ছি, মানে এখন বোর্ড করছি ফেরিতে। ভাবুন কি অবস্থা। আর এই যে বিবেকানন্দ রক, আর ডান দিকে তিরুভাল্লুভারের মূর্তি। 75 টাকা 300 টাকার মধ্যে পার্থক্য হচ্ছে খালি লাইনের। ফেরি কিন্তু একই, আলাদা করে কোনো ফেরি ব্যাপার নেই, খালি লাইনটা একটু ছোট হলো, ওই জন্যই 300 টাকার গুণাগার দিতে হলো আর কি, আর কিছু করার নেই। হ্যাঁ সেই, সেটা হচ্ছে খুব সুখদায়ক। হ্যাঁ মানে এটাও সুখদায়ক তো একেবারেই নয়, যাচ্ছে তাই একটা ব্যাপার আর কি। মানে কোনো রকম ম্যানেজমেন্টের যেগুলো করা উচিত, লাইন মেনটেন বা কোনো ম্যানেজমেন্টের মও নেই এখানে, যে যা পাচ্ছে করছে আর কি। আবারও বলছি, অনলাইনে টিকিট কেটে আসুন এখানে এলে, সেই না হলে সিজনে যদি আসেন, যে সময় টুরিস্টের রাশ বেশি থাকে, তারপরে যদি শনিবার আর রোববার হয় তাহলে তো আর কথাই নেই। মানে আমাদের ভুল থেকে শিক্ষা নিন। হ্যাঁ দাও একটা আমাকে। এই দূরত্বটা মাত্র 500 মিটার, কিন্তু সমুদ্রে ঢেউ সাংঘাতিক। সাংঘাতিক ঢেউ। অবশেষে এসে পৌঁছালাম বিবেকানন্দ রক মেমোরিয়ালে। আচ্ছা, আসতে সময় লাগলো ঠিক 12 মিনিট। এখানে আবার টিকিট কাটতে হবে 30 টাকা করে প্রতিজন। ওখানের ওই স্পেশাল টিকিটের কিন্তু আর কোনো মূল্য নেই, এখানে সেটা কাজ করবে না, এখানে আপনাকে আলাদা করে টিকিট কাটতেই হবে। ওই স্পেশাল টিকিটটা শুধুমাত্র লাইনটা ছোট করার জন্য, আর কোনো ওর উপযোগিতা নেই। এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে, জুতো রেখে ওপরে যেতে হবে। পৃথ্বীজিৎ, এই কন্যাকুমারী কোন দেবীর নাম ছিল জানিস? না, দেবীর নাম ছিল তো সেটা অবশ্যই জানি, কিন্তু কার, কোন দেবী একটু কনফিউশন আছে। মানে তুই যদি জানিস তাহলে আমাকে আর আপনারা জানেন কি ভিডিওটা পজ করুন, পজ করে একটু ভাবুন তো 3 সেকেন্ড, ভেবে আমাকে কমেন্ট করুন তো। আচ্ছা আমি বলছি, কিন্তু 3 সেকেন্ড পরে। 1 2 3। কন্যাকুমারী হচ্ছে পার্বতীর আরেক নাম। পার্বতী মহাদেবের জন্য তপস্যা করেছিলেন, আপনারা জানেন সবাই। পুরাণ মতে পার্বতী সেই তপস্যা করেছিলেন এই রকের ওপরে, এবং এখানে বলা হয় পার্বতীর মানে কন্যাকুমারীর এক পায়ের ছাপও রয়েছে, সেটাকে বলা হয় পদমণ্ডপম, সেটা ওপরে রয়েছে। এই যে বিবেকানন্দ রক মেমোরিয়াল, এটা উদ্বোধন হয়েছিল 2 সেপ্টেম্বর 1970। উদ্বোধন করেছিলেন তৎকালীন ভারতীয় রাষ্ট্রপতি ভিভি গিরি। এখানে 3টে মণ্ডপম রয়েছে। আমার পেছনে এই যে বিবেকানন্দ মণ্ডপম, ভেতরে অপূর্ব সুন্দর বিবেকানন্দর মূর্তি রয়েছে, খুব সুন্দর পাথরের কাজ, ভেতরে ছবি তোলা নিষিদ্ধ। আরেকটা মণ্ডপম হচ্ছে ঠিক উল্টো দিকে বিবেকানন্দ মণ্ডপমের শ্রীপাদ মণ্ডপম, যেখানে পার্বতীর পদচিহ্ন রয়েছে। যা বললাম একটু আগে, যে এইখানে এই রকের ওপরেই লেজেন্ড অনুসারে পার্বতী মহাদেবের জন্য তপস্যা করেছিলেন, পুরাণে তাই রয়েছে। আর বিবেকানন্দ মণ্ডপমের পেছনের নিচে রয়েছে ধ্যান মণ্ডপম, মেডিটেশন হল, যেখানে আপনিও মেডিটেশন করতে পারেন এখানে এলে। 3টে মণ্ডপমের ভেতরেই ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ, তাই মণ্ডপমগুলোর ভেতরটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। এখানে দারুণ সুন্দর পরিবেশ, খুব হাওয়া দিচ্ছে, 3টে সাগরের হাওয়া আমরা পাচ্ছি, অপূর্ব এনজয় করছি। মানুষজন এখানে খুব খুব আনন্দে রয়েছে। হ্যাঁ, আর বিবি গিরির সঙ্গে আমাদের তৎকালীন প্রেসিডেন্ট, বোধহয় তৎকালীন যে রামকৃষ্ণ বেলুড় মঠের যিনি
অধ্যক্ষ ছিলেন হ্যাঁ, বীরেশ্বরানন্দী নন্দ মহারাজ হ্যাঁ। মহারাজ তিনিও আর কি এখানে ছিলেন। Right. আর এটা বোধহয় ওনার যেটা শিকাগোর যে ঐতিহাসিক বক্তৃতা হ্যাঁ। স্বামীজির, তার ৭৭ বছরের পূর্তি উপলক্ষে এটা স্থাপনা করা হয়েছে। 2 সেপ্টেম্বর এটা করা হয়েছিল। একদম, থ্যাংক ইউ। এই হলো বিবেকানন্দ মণ্ডপম। এর ভেতরেও ফটোগ্রাফি নিষিদ্ধ, বাইরে থেকেই দেখাতে পারবো, ভেতরটা দেখাতে পারবো না। এই হচ্ছে ধ্যান মণ্ডপম, মেডিটেশন হল। এর ভেতরেও ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই ভেতরটা দেখাতে পারলাম না। ধ্যান মণ্ডপমের পেছনেই রয়েছে বুক স্টল। অসম্ভব হাওয়া দিচ্ছে, শরীর মন সব জুড়িয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, একদম। বঙ্গোপসাগর, ভারত মহাসাগর আর আরব সাগর, এই 3 সাগরের হাওয়া, হ্যাঁ, একসঙ্গে খাচ্ছি আমরা। সাধারণ এক অনুভূতি হচ্ছে। এদিকটা বঙ্গোপসাগর, এদিকে ভারত মহাসাগর, আর এপাশে আরব সাগর। এখানে দেখুন রেইন ওয়াটার রিজার্ভার রয়েছে। এখানেই বৃষ্টির জল জমিয়ে পানীয় জলের যে চাহিদা এই রক মেমোরিয়ালে তা মেটানো হয়। শ্রীপাদ মণ্ডপম দেখে বেরুলাম। ভেতরে একটা পাথরের ওপরে, কালো পাথরের ওপরে দেবী পার্বতী মানে দেবী কন্যাকুমারীর এক পায়ের ছাপ রয়েছে। স্বামীজি ভারত পরিভ্রমণে বেরোন 1888 সালে। তারপর 4 বছর উনি ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন, আমরা সেটা জানি, ভারতবর্ষকে জানার জন্য, চেনার জন্য, ভারতবর্ষের খোঁজে। 1892 সালের শেষের দিকে ডিসেম্বর মাসে উনি এসে পৌঁছান কন্যাকুমারী, ব্যাঙ্গালোর, ত্রিবান্দ্রম হয়ে। ডিসেম্বর মাসের 24 তারিখ আসেন এখানে কন্যাকুমারীতে। তার পরের দিন ডিসেম্বরের 25 তারিখ এই উত্তাল সমুদ্রেও সাঁতার কেটে উনি ওখান থেকে চলে আসেন এই রকের ওপরে। তারপরটা আমরা জানি সবাই। 25 তারিখ, 26 তারিখ এবং 27 তারিখ ডিসেম্বর মাসের এই 3 দিন কঠোর তপস্যায় স্বামীজি বসেছিলেন এই রকের ওপরে, ওইখানে। তারপর তার সিদ্ধি লাভ হয়। সেই দিন তিনি সংকল্প করেন এক ভারত গড়ার। সেই দিন তিনি সংকল্প করেন ভারতের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করার। সেদিনের এই সংকল্পই কন্যাকুমারী রিজলভ 1892 নামে পরিচিত। কন্যাকুমারী সংকল্প 1892, যা ছিল রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর, যার উপরেই রামকৃষ্ণ মিশন দাঁড়িয়ে। পরবর্তীকালে রামকৃষ্ণ মিশন তৈরি হয়েছে সেই সংকল্পের ওপর ভিত্তি করেই। প্রত্যেক বছর 24শে ডিসেম্বর রামকৃষ্ণ মিশন পালন করে সংকল্প দিবস। 1960-61 সালে যখন এখানে বিবেকানন্দ রক মেমোরিয়াল প্রতিষ্ঠার চিন্তাভাবনা শুরু হয়, তখন কিন্তু এখানে একটা বিরাট ঝামেলা লেগেছিল, বুঝেছেন তো? সেটা দুটো সম্প্রদায়ের মানুষদের মধ্যে ঝামেলা। আমি বিশদে যাচ্ছি না, যাওয়া উচিত হবে না, কারণ এটা ট্র্যাভেল ব্লগ। যারা ইন্টারেস্টেড তারা কিন্তু ইন্টারনেটে সার্চ করে দেখে নিতে পারেন ঠিক কী ঘটেছিল। আদালত অবধি গড়িয়েছিল। শুধু তাই না, বিশাল একটা ঝামেলা যেটা দুটো সম্প্রদায়ের মানুষদের মধ্যে লেগেছিল, সেটা এই জায়গাটাকে একটা ডিসপিউটেড জায়গা হিসেবে পরিগণিত করেছিল। শেষ অবধি একনাথজি রানারে এই মানুষটির জন্য এবং আরেকজন লাল বাহাদুর শাস্ত্রী, শ্রী লাল বাহাদুর শাস্ত্রী, এই দুজন মানুষের উদ্যোগে কিন্তু এই সমস্যার সমাধান হয় এবং তারপর বিবেকানন্দ মেমোরিয়াল প্রতিষ্ঠা করা সম্ভব হয়। আপনারা যারা ইন্টারেস্টেড তারা দেখে নিতে পারেন ইন্টারনেট সার্চ করে এক্স্যাক্টলি কী ঝামেলা হয়েছিল। এবার আমরা যাব পাশের আইল্যান্ডে। এখানে গ্লাস ব্রিজ করা আছে। পাশের আরেকটা ছোট্ট পাথুরে আইল্যান্ড, সেখানে রয়েছে তামিল কবি, তামিল ফিলোসফার থিরুভাল্লুভারের মূর্তি। 133 ফুট উঁচু মূর্তি। কেন 133 ফুট? ওখানে গিয়ে বলছি। এই থিরুভাল্লুভারের 133 ফুট উঁচু মূর্তি উদ্বোধন হয়েছিল 1 জানুয়ারি 2000 সাল, মানে এটা 25 বছর হয়ে গেল। উদ্বোধন করেছিলেন তৎকালীন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী শ্রী করুণানিধি। এই বিবেকানন্দ রক মেমোরিয়াল যে আইল্যান্ডে আর পাশের আইল্যান্ড, দুটোর মাঝে এখন গ্লাস ব্রিজ করে দেওয়া হয়েছে, তাই দিয়ে আমরা চলে যেতে পারি ওই থিরুভাল্লুভারের মূর্তি যে দ্বীপে আছে সেখানে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, এখানে টয়লেটের সুবন্দোবস্ত রয়েছে আর খাওয়ার জলও রয়েছে, তবে খাওয়ার জল কিন্তু সঙ্গে করে আনাটাই উচিত হবে। তামিল কবি এবং ফিলোসফার থিরুভাল্লুভার ছিলেন খুব সম্ভবত 5ম শতকের মানুষ। ওনার সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না, কিন্তু উনি একটা কাব্যগ্রন্থ লিখেছিলেন। সেটার মূল উপপাদ্য ছিল 3টি বিষয়: এথিক্স, পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স আর লাভ। এই কাব্যগ্রন্থ সারা তামিলনাড়ুতে সাংঘাতিক পপুলার।
বেসিক্যালি কাব্যগ্রন্থগুলোতে 2 লাইনের ছন্দবদ্ধ কবিতা ছিল এই বিষয়গুলোর উপর ভিত্তি করে। 133টা চ্যাপ্টার ছিল, সেই জন্যই এই থিরুভাল্লুভারের মূর্তির উচ্চতা 133 ফিট। একই ছোকরা, এ তো আমাদের পায়ের নিচে হু করে সমুদ্র বইছে। হ্যাঁ, এখন আমরা রয়েছি গ্লাস বটম ব্রিজের ওপরে, যাই 2 আইল্যান্ডকে কানেক্ট করছে। যাদের ভার্টিগো রয়েছে তাদের পক্ষে হয়তো একটু অসুবিধাজনক হতে পারে। আমরা বোধহয় পেলিংয়ে গ্লাস বটম ব্রিজের ওপরে চেপেছিলাম, তাই তো? হ্যাঁ, পেলিংয়ে চেপেছিলাম, আর হচ্ছে আমরা ব্যাংককে গিয়ে 78 তলা বিল্ডিংটার থেকে। হ্যাঁ, আর নেপালে গিয়ে ঠকেছিলাম এই শ্রীঅন্তুতে গিয়ে, এই কন্নামে গিয়ে। হ্যাঁ, ওটা তো একদম পুরোপুরি মূর্তি হওয়া। কিন্তু এটা কিন্তু দারুণ সুন্দর। হ্যাঁ, এটা কিন্তু হ্যাঁ মানে শিবাজি যেটা বললো, যাদের ভার্টিগো আছে অল্পবিস্তর, তাদের জন্য কিন্তু বেশ অসুবিধাজনক হতেই পারে, কিন্তু যাদের নেই তাদের জন্য কিন্তু ব্যাপারটা খুব মজার মানে আনন্দদায়ক। হ্যাঁ, খুব আনন্দদায়ক। মনে হবে সমুদ্রের উপর দিয়ে যাচ্ছেন, ফিলটা আলাদা। থিরুভাল্লুভারের এই যে কাব্যগ্রন্থ, একে বলা হয় থিরুকুরাল বা পপুলারলি কুরালও বলা হয়, আর থিরুভাল্লুভারকে পপুলারলি ভাল্লুভারও বলা হয়। স্ট্যাচুর যে বেস, তার উপরে ওঠা যাবে। মূর্তিটা দারুণ সুন্দর, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু যতবারই আমি এই মূর্তিটাকে দেখছি আমার কেন জানি মনে হচ্ছে যে চৈনিক যোদ্ধাদের যেরকম মূর্তি আমি দেখেছি সেই ধরনের একটা স্ট্যাচু এটা। আমি জানি না, হয়তো আমি ভুল হতে পারি, কিন্তু আমার মনে হচ্ছে তাই আর কি। মানে চীনের মানুষদের সঙ্গে একটু মিল আছে, মানে থেকে দেখলে তাই স্ট্যাচুর মিল আছে। অ্যাটলিস্ট ওই কন্যাকুমারীর ওই পার থেকে দেখলে তাই। হ্যাঁ হ্যাঁ, এবং ইনি একজন মহান ব্যক্তিত্ব ছিলেন, একজন দার্শনিক, একজন কবি, সে বিষয়ে কোনো সন্দেহই নেই, এবং অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব। কিন্তু আমি মানে এই যে রক, এটার সঙ্গে এনার কি সম্পর্ক সেটা কিন্তু আমি এখনও জানি না। যেহেতু এই রকটার সঙ্গে আমাদের স্বামী বিবেকানন্দ জির আর কি সম্পর্ক আছে, তিনি এখানে সাধনা করেছিলেন, আমার মনে হয় যে তারও একটা সমতুল্য স্ট্যাচু এখানে থাকা উচিত ছিল বোধ হয়। মানে তুই কি বলতে চাইছিস? তুই বিতর্ক সৃষ্টি করতে চাইছিস? না না, কোনো বিতর্ক সৃষ্টি করতে চাইছি না। যেহেতু এটাকে বিবেকানন্দ রকই বলা হয়, আমি যেহেতু জানি না ওনার এখানে এই রকের সঙ্গে ওনার কি। এটা বিবেকানন্দ রক নয় কিন্তু। হ্যাঁ, বুঝেছি, পাশেরটাই তা সেখানে একটা এই ধরনের মূর্তি করলে বোধহয় ভালো হতো বিবেকানন্দর, মনে হয় এটা আমার। আমি কোনো চাইছি বিবেকানন্দের মূর্তিটাই করা উচিত ছিল, হলে ভালো হতো আর কি, ব্যাপারটা আমার মনে হয়। তাই এনারও থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, বিবেকানন্দটা থাকলে খুশি হতাম আমি বাঙালি হিসেবে এবং ভারতীয় হিসেবে। থিরুভাল্লুভার সম্পর্কে কিন্তু বেশি কিছু তথ্য আমরা পাই না। আসলে উনি একজন ব্যক্তি ছিলেন না অনেক ব্যক্তি অনেক জেনারেশন ধরে এই কাব্যগ্রন্থ রচনা করেছেন সে সম্পর্কেও ধোঁয়াশা রয়েছে আর কি, জানা যায় না। উনি কোথায় জন্মেছিলেন, এক্স্যাক্টলি কোন পজিশনে সেটাও জানা যায় না, এক্স্যাক্টলি কোন সালে তাও কিন্তু জানা যায় না। খুব সম্ভবত উনি মাদুরাইয়ের বাসিন্দা ছিলেন। না, অনেকে বলে যে চেন্নাইয়ের কাছে মাইলাপোল বলে একটা জায়গা আছে, সেখানে ওনার জন্মস্থান বলে ধরে নেওয়া হয়। আবার অনেকে রিসার্চ করে এটাও বলেছেন যে ইনি হয়তো একটা ব্যক্তি ছিলেন না, ঠিক অনেক জেনারেশন ধরে অনেক মানুষ এই কাপলেটগুলো লিখেছে। ঠিক এই যে 2 লাইনের ছন্দবদ্ধ কবিতা, এথিক্স, লাভ এবং পলিটিক্স ও ইকোনমিক্স এর উপরে, সেগুলো অনেকে লিখেছে। হতেই পারে, এরকম হতেই পারে। তা আমি সেই জন্যই আর ওই কথাটা বললাম যে তাহলে শিওর না হয় যদি কোনো একটা ব্যক্তিত্বের এত বড় একটা মূর্তি বানানো যায়, মানে হতেই পারে উনি একজন কাল্পনিক কবি। হ্যাঁ, কাজেই সেটাও হতে পারে, এত বড় মূর্তি বানানো যায়। মানে একেবারে ঠোস কিছু পাওয়া যায় না, অকাট্য কিছু পাওয়া যায় না থিরুভাল্লুভার সম্পর্কে। করুণানিধি যেমন এইটা বানিয়েছেন, ওটাও কিন্তু করুণানিধির মানে বিবেকানন্দ রকের যে ওটা যে স্থাপনা হচ্ছে, আমাদের যে মন্দিরটা দেখলি, সেটাও কিন্তু করুণানদীর পরিহিত হয়েছে। ভিভিগিরির সঙ্গে কিন্তু করুণানদী সেই সময় ছিলেন ওখানে। অবশ্যই। হ্যাঁ, তার মানে উনি তারপরে এটা আবার বানিয়েছেন। হ্যাঁ, সানসেটের সময় হয়ে যাচ্ছে, আমরা সানসেট দেখতে যাব ওই পাশে টাওয়ারে, ওটাই সানসেট পয়েন্ট। এখান থেকেও দেখা যাবে, আমরা এই টাওয়ারে গেলে একটু বেটার দেখতে পাবো। আমরা এখন কন্যাকুমারীর সানসেট পয়েন্টে। এখানে একটা দারুণ সুন্দর ভিউ টাওয়ার করা রয়েছে, যেখান থেকে সানসেট খুব সুন্দর দেখা যায়। এটা কন্যাকুমারীর পশ্চিম দিকে, এদিকে আরব সাগর, এদিকেই সূর্যাস্ত যাচ্ছে। এই টাওয়ারে যাওয়ার জন্য টিকিট রয়েছে, বড়দের 15 টাকা, বাচ্চাদের 5 টাকা করে। দারুণ সুন্দর টাওয়ার। ওইদিকে সূর্য অস্তাচলে, ঠিক
উল্টো দিকে দেখুন ওই যে ওখানে বিবেকানন্দ রক দেখা যাচ্ছে, তিরুভাল্লুভারের মূর্তি আর তার ওপাশে বিবেকানন্দ রক। ঘোরানো রাস্তা করা রয়েছে ওপরে ওঠার জন্য। দেখুন এখানে এই ভিউ পয়েন্টে যেখানে সানসেট দেখলাম আমরা, সেখানে কাদের সঙ্গে দেখা হলো, শিবাজি বাবু, ওনার নামও শিবাজি এবং তার পরিবার, উনি সুদীপ, ওনার শালা, তাই তো? রাইট। আর এই যে ছোট্ট মেয়েটি, মা তোর নাম বলতো? সানভি, ও আমার ব্লগ দেখে, এবং ওর দিদি তাই দেবার পিতা, এই দুজনেও আমাদের ব্লগ দেখে। ও বলছে আমাদের লন্ডন ব্লগ দেখেছে। সানভির মা হচ্ছে তুমি, আর দেবার পিতার মা তুমি। খুব ভালো লাগলো আলাপ হয়ে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন আর এভাবেই সঙ্গে থাকবেন আমাদের। সানসেট হয়েছে প্রায় 30 মিনিট হয়ে গেছে, এখন ঘড়িতে 6:50, সবাই চলে গেছে খালি। এবার এই রংটা দেখুন, টুয়াইলাইট বলে না, টুয়াইলাইট, গোধূলির রং। কি যে অপূর্ব লাগছে। কন্যাকুমারীর এই বাজারে এখন ইলেকট্রিফাইং একটা অ্যাটমসফিয়ার, প্রচুর মানুষজন, প্রচুর দোকান, আলো ঝলমল করছে। দোকানগুলির মধ্যে বেশিরভাগ দোকানই মশলাপাতির দোকান, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, কাজু বাদাম, কিশমিশ, এই সব বিক্রি হচ্ছে। এই যে বাজারটা, এটা ফেরিঘাটের পাশেই, আর এই রাস্তার একদম ওমাথায় রয়েছে ভগবতী আম্মান মন্দির, সেখানেই যাচ্ছি এখন। ভগবতী আম্মান মন্দিরের ভেতরে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, কোনো রকম কোনো মোবাইল ব্যবহার করা যাবে না বা ক্যামেরা ব্যবহার করা যাবে না। ভেতরে পুরুষদের কিন্তু ঊর্ধ্বাঙ্গ অনাবৃত করে ঢুকতে হবে। এই যে দেখছেন আমি খালি গা হয়ে ঢুকেছিলাম, এখানে সামনেই সবাইকে বলছে খালি গা হয়ে যান, তারপর ঢুকতে হবে। ভেতরে অপূর্ব কারুকাজ, যে খামগুলো রয়েছে, পিলারগুলো রয়েছে, তার উপর যা কারুকাজ, অসাধারণ অসাধারণ। আর দেবী কন্যাকুমারী ভগবতী আম্মান, তার যে মূর্তি, অপূর্ব সুন্দর, মন ভরে গেছে দেখে। আচ্ছা, ভেতরে 20 টাকার টিকিট রয়েছে। আমার কাছে কোনো টাকা ছিল না, আমি মানিব্যাগ থেকে শুরু করে সব কিছু পৃথ্বীজিৎকে দিয়ে ভেতরে গিয়েছিলাম, তো আমাকে আর কিছু বলেনি, বলছে ঠিক আছে ইউ গো, কোনো অসুবিধে হয়নি। তো অপূর্ব সুন্দর মূর্তি দেখলাম ভেতরে, কিন্তু অনেকটা, এখান থেকে বাইরে থেকে দেখে মনে হয়েছিল একটুখানি, কিন্তু ভেতরে অনেকটা। আর ওই যে বললাম পিলারগুলোর ওপরে যে কাজ, ওপরে সিলিংয়ের কাজ, দারুণ সুন্দর। অবশ্যই আসবেন কন্যাকুমারী, এলে এই মন্দির দর্শন করবেন এবং মন্দির ভেতরে ভগবতী আম্মানের মূর্তি দর্শন করবেন, ভালো লাগবে। ছেলেদের নিচে ধুতি পরাটা কিন্তু বাধ্যতামূলক নয়, এখানে শুধু ঊর্ধ্বাঙ্গ অনাবৃত রাখতে হবে, ব্যাস ওইটুকুই। মন্দিরে ঢোকার পরে মন্দিরের যে মূল গর্ভগৃহ, তার যে দরজা, তার চারিদিকে ব্রাসের দারুণ সুন্দর কাজ, আর তার আগে একটা ল্যাম্প আছে, স্যাক্রেড ল্যাম্প, সেটাও খুব সুন্দর। সব মিলিয়ে মিশিয়ে দারুণ লাগলো ভগবতী আম্মান টেম্পল। পৃথ্বীজিৎ, তুই দর্শন করলি না, তুই মিস করলি। হ্যাঁ, কারুকাজগুলো মিস করলাম, কিন্তু আমি এই যে যেখানে এই সমস্ত অর্থহীন রিচুয়ালস আছে, আমি ঠাকুরের সঙ্গে
সর্বত্র আছেন, আমার বাড়িতেও আছেন, আমার মনের মধ্যে সবসময় থাকেন। তার জন্য আমাকে ঊর্ধ্বাঙ্গ কখনো অনাবৃত, কখনো প্যান্ট খুলে ধুতি বড়, এসব নিয়ে আমি ভাই মানি না, সে আমি জানি, এবং তাতে আমি একটুও লজ্জিত না। আপনারা চাইলে আমায় গালাগালিও করতে পারেন, এই জন্য আগেও করেছেন, সে নিয়ে আমার কোনো চাপ নেই আর কি। আমি যেটা ঠিক মনে করি সেটাই আমি করি। থামস আপ। উই রেসপেক্ট এভরিওয়ানস আইডিওলজি, সেটাই হওয়া উচিত, সেটাই কর্তব্য। কিন্তু আমি কোনো দিক এবং দিয়ে সেটা আমাদের ভারতীয় সংবিধানই আমাদের সে অধিকার দেয়। কিন্তু আমি কোনো দিক দিয়ে নাস্তিক না, আসলে আমি ধার্মিক বলেই এই সমস্ত ভগবান ছাড়া আর অন্য কিছু মানি না। বিরাট বিতর্কিত কথা পৃথ্বীজিৎ। হ্যাঁ, হতেই পারে বিতর্ক, এটা আমি আমার মানে কথাটা সাংঘাতিক বললো, ও ধার্মিক বলেই ভগবান ছাড়া আর অন্য কিছু মানে না। সাংঘাতিক কথা। কিন্তু আমি আর পৃথ্বীজিৎ ঠিক করলাম যে আগামীকাল আমরা সকাল 7টার বাস ধরবো না, বিকেল 3টে অনেক দেরি হয়ে যাবে। এখানে একটা গাড়ি ভাড়া করে নেবো, 3,500 টাকার মতো চাইছে এখান থেকে রামেশ্বরম যাওয়ার জন্য। সকাল 10:30 নাগাদ বা 10টা নাগাদ আমরা বেরিয়ে পড়বো। এখানে আরও দুটো জিনিস রয়েছে, গান্ধী মেমোরিয়াল আর বিবেকানন্দ কেন্দ্র, সে দুটো দেখা হয়নি, কাল সকালে দেখব। দেখে তারপর আমরা বেরিয়ে যাব রামেশ্বরমের উদ্দেশ্যে। গান্ধী মেমোরিয়াল এবং বিবেকানন্দ সেন্টার, এই দুটো কিন্তু এই ভিডিওতেই থাকবে। কাল সকালে সেগুলো ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। ট্র্যাডিশনাল সাউথ ইন্ডিয়ান খাওয়া, একদম সাউথ ইন্ডিয়ায় বসে, কন্যাকুমারীতে বসে, ধোসা কলা পাতার ওপরে, এবং অসাধারণ। গতকালও আমরা এখানেই খেয়েছিলাম, গতকাল আমি রাভা ধোসা খেয়েছিলাম, আজকে মশলা ধোসা। তবে এখানে চাটনির টেস্ট কিন্তু দারুণ। হ্যাঁ, পৃথ্বীজিতের একটা কথা বলার আছে এই ধোসা নিয়ে। আমাদের ওখানে যেটা মশলা ধোসা হয়, যেটা পার্থক্য আমার মনে হচ্ছে, তার ভেতরে যে আলুর যে পুরটা থাকে আমাদের, যেটা বাদাম টাদাম দিয়ে সুন্দর করে বানায়, এখানে সেটা অনেকটা এরকম। কিন্তু ওই যেটা আমি বারে বারে বলে থাকি, যে বিভিন্ন রকম খাবার দাবার আমাদের বাংলায় এসে আরেকটা অন্যরকম ব্যাপার হয়, আরেকটা ক্রিয়েটিভিটি মনে হয় আরও বেড়ে যায় আর কি। তো এক্ষেত্রে সেটা বলবো, আমাদের ওখানে যে মশলা ধোসাটা আমি খাই, তার ভেতরে যে আলুর পুরটা থাকে, তার টেস্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটা নিঃসন্দেহে ভালো, কিন্তু আমাদের ওখানে যেটা হয় সেটার পুরের টেস্ট আরও ভালো। কিন্তু আমার ধোসাটা বেশি ভালো লাগে। এখানে অনেক রকম চাটনি দেয়, এটা একটা ব্যাপার, এগুলো খুব সুন্দর, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মিলিয়ে মিশিয়ে ধোসাটা আবার বেশি টেস্টি লাগে। আর একটা কথা, এখানে সম্বার কিন্তু অনেক অনেক বেশি টেস্টি, অনবদ্য সম্বার, আর চাটনিগুলো প্রত্যেকটা দুর্দান্ত। দক্ষিণ ভারতে এলে খাওয়ার পরে ফিল্টার কফি, এটা মাস্ট, তাই তো? একদম একদম। আহা, সেরা সেরা। সুপ্রভাত। আজকে 16ই ফেব্রুয়ারি 2025 রবিবার। কন্যাকুমারীতে আমাদের শেষ দিন। সকালবেলা এখন বেরিয়ে পড়েছি দুটো জায়গা দেখার জন্য, যে দুটো জায়গা বাকি রয়েছে আমাদের কন্যাকুমারীতে। এক হচ্ছে গান্ধী মেমোরিয়াল, আর 2 নম্বর বিবেকানন্দ কেন্দ্র। আমরা এখন হাঁটছি গান্ধী মেমোরিয়ালের দিকে। আমরা এখান থেকে গাড়ি নিয়ে চলে যাচ্ছি রামেশ্বরম। আচ্ছা, গতকাল আমি যখন গাড়ির খোঁজ করেছিলাম, তখন গাড়ির ভাড়া চেয়েছিল 4,000 টাকা। এখান থেকে রামেশ্বরমের ডিস্ট্যান্স 315 কিলোমিটার। তো 4,000 টাকা যথেষ্টই কম। তো আমরা তখন ভেবেছিলাম সকালবেলা পেয়ে যাব গাড়ি, ঠিক আছে। বাসে যাব না ঠিক করেছি, কারণ হচ্ছে বাস 3টের সময় ছাড়বে। 3টের সময় ছাড়লে আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে। সকালবেলা গিয়ে যখন গাড়ি ফাইনাল করতে যাই আমরা, তখন বলছে গাড়ি পাওয়া যাবে 2টোর আগে নয়, কারণ যে গাড়িগুলো ওখান থেকে আসছে, রামেশ্বরম থেকে আসছে, সেগুলোই রিটার্ন হয়ে যাবে আমাদের নিয়ে রামেশ্বরম 4,000 টাকা। আর যদি এখান থেকে আমরা এখানকার গাড়ি নিয়ে রামেশ্বরম যাই, তাহলে ভাড়া হচ্ছে 8,000 টাকা। তো সেই জন্য সকালবেলা আমাদের প্ল্যান ছিল সকাল 10টার সময় বেরিয়ে যাওয়ার, সেটা আর হলো না, আমাদের ওয়েট করতেই হলো। তো গাড়ি ওরা 2-2:30 নাগাদ আমাদের নিয়ে এখান থেকে রওনা দেবে রামেশ্বরমে। বাসের থেকে আমরা আগেই যাবো, কারণ বাস তো তার দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে, সেখানে যদি অনেক সময় লাগবে, 5 ঘন্টা সময় লাগে, সেটা অটোমেটিক্যালি 7.5-8 ঘন্টা হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, গাড়িতে আমরা মোটামুটি 5 থেকে 6 ঘন্টা ম্যাক্সিমাম তার মধ্যে পৌঁছে যাব। তবে এখানে আরেকটা কথা বলে দিই, খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনারা চাইলে এখানে কন্ডাক্টেড ট্যুর রয়েছে, এখান থেকে তিরুবনন্তপুরম বা এখান থেকে ডে ট্রিপ মাদুরাই,
এই সব কন্ডাক্টেড ট্যুর রয়েছে। আরেকটা ভালো কন্ডাক্টেড ট্যুর রয়েছে, সেটা হচ্ছে এখান থেকে মাদুরাই হয়ে রামেশ্বরম, মানে মাদুরাই রামেশ্বরম করে আবার আপনাকে এখানে নিয়ে আসবে কন্যাকুমারী, সেটাও করতে পারেন, অথবা রামেশ্বরমে আপনারা নেমেও যেতে পারেন। এই কন্ডাক্টেড ট্যুরগুলোর মোটামুটি খরচ হচ্ছে 2 থেকে 3 হাজার টাকার মধ্যে পার হেড, ইনক্লুডিং হোটেল মাদুরাইতে এক রাতের। ওগুলো 2x2 বাসে হয়। এই হলো গান্ধী মেমোরিয়াল। এখন যেখানে গান্ধী মেমোরিয়াল, গান্ধীজির মৃত্যুর পর এখানেই গান্ধীজির চিতাভস্ম রাখা ছিল, সেখানেই তৈরি হয়েছে গান্ধী মেমোরিয়াল। এই হলো সেই জায়গা যেখানে মহাত্মা গান্ধীর চিতাভস্ম রাখা ছিল ইমার্শনের আগে। এখানে গান্ধীজির জীবনের বিভিন্ন পর্বের অনেক ছবি আছে। তা একটা ছবির সামনে এসে আমার আচমকা দৃষ্টি আটকে গেল। এটা হচ্ছে যখন 1900 সালে উনি জোহান্সবার্গে লিগাল প্র্যাকটিস করতেন, সেই সময় একটা ছবি। আমি যেটা দেখাবো, ওনার কেশবিন্যাসটা একটু লক্ষ্য করুন। এই দেখুন, এদিকে কাটা, এদিকটা কাটা, ওপরটা দেখুন, মিল খুঁজে পাচ্ছেন? একদম একদম এখনকার হাল আমলের একটা হেয়ার কাট। মানে ব্যাপারটা ভাবতেও আমার ভালো লাগছে আর কি। মানে স্টাইল ছিল, তখনও ছিল, এখনও আছে আর কি, থাকবে। এবং যে গান্ধীজিকে আমরা যদি কল্পনা করি সবসময় বিরল কেশ গান্ধীজি, একটা ছবি আমাদের চোখের সামনে ভেসে উঠবে। সেখানে এরকম একটা কেশবিন্যাসযুক্ত গান্ধীজি দেখে আমার একটা অসাধারণ অভিজ্ঞতা হলো, ভালো লাগলো, তাই আমি শেয়ার করলাম আপনাদের সাথে। এটা মহাত্মা গান্ধীর অনেক কিছু নিয়ে অনেকে আলোচনা করেছেন, কিন্তু মহাত্মা গান্ধীর হেয়ার স্টাইল নিয়ে এর আগে মনে হয় কেউ কোনো মন্তব্য করেননি। যাই হোক, পৃথ্বীজিৎ তুমি সেরা, আর একেই বলে চুলচেরা বিশ্লেষণ। গান্ধী মেমোরিয়ালের পাশেই একই কম্পাউন্ডের মধ্যে রয়েছে একটা চিলড্রেন্স পার্ক। এই যে ওপরে যাওয়া যায়, কিন্তু এখন বন্ধ, বিকেলবেলা খুলবে আবার 4টে থেকে। গান্ধী মেমোরিয়াল দেখে নিয়েই তারপর দেখে নিতে পারেন পাশেই কামারাজার মেমোরিয়াল। এই যে, আর এই রাস্তায় সোজা গিয়ে বাহাতে সানসেট পয়েন্ট, ওই টাওয়ারটা রয়েছে যেখান থেকে আমরা সানসেট দেখেছিলাম। এই হলো কামারাজার মেমোরিয়াল। বিবেকানন্দ সেন্টারের ভেতরে রয়েছে একটি ট্রিবিউট ওয়াল, তিরঙ্গা উঠছে ওপরে। ট্রিবিউট ওয়ালের মাঝে 3 জনের ছবি রয়েছে, স্বামীজি, নেতাজি, আর ডান দিকে চিদাম্বরম, ও চিদাম্বরমের। আর এদিকে বাদিকে রয়েছে ভগৎ সিংয়ের ছবি, আর ওই ডান দিকে রয়েছে ছত্রপতি শিবাজি মহারাজের ছবি। এছাড়াও দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন এরকম মনীষীদের, এরকম কৃতি সন্তানদের নাম এই দেওয়ালে লেখা রয়েছে। কন্যাকুমারীর বিবেকানন্দ কেন্দ্রে প্রত্যেক দিন দুপুর 12:30 থেকে আনন্দম প্রসাদম বিতরণ করা হয়, তবে তার জন্য কুপন কাটতে হবে সকাল 6টা থেকে 9টার মধ্যে। আর এখানে একটা ভেজ রেস্টুরেন্টও রয়েছে, চিত্রা, সেখানেও খেতে পারেন। কেমন লাগলো আমাদের কন্যাকুমারীর ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকে এখন বাজে 3টে, আমরা এখান থেকে চলে যাচ্ছি রামেশ্বরম, গাড়ি চলে এসেছে। পৃথ্বীজিৎ? হ্যাঁ, আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজির। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। রামেশ্বরমের গল্প আসছে এর পরের পর্বে, সঙ্গে থাকুন। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।